এখন আমার কথা হচ্ছে, আমরা তো আসলে কি করছি, আমরা জেলে থেকে অপেক্ষা করছি যে কবে আমরা বাইরে হবো, ব্যবসাটা শুরু করব। আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন? এখন তো ব্যবসা শুরু করতে পারতেছি না কেন? এবার শুনেন, শুনতে চান পরিষ্কার শুনেন। এখন ডেস্টিনির মালিক হচ্ছে প্রশান্ত ভূষণ বড়ুয়া। কেন মালিক? উনি আইনগত মালিক। ওনাকে কোর্ট ওনাকে চেয়ারম্যান বানাই গেছে। উনি আমাকে চাকরি দিছে, নকরি দিছে বৈশাখী বৈশাখীতে। কবে? জুলাই মাসের 20 তারিখে চাকরি দিছে আমাকে। চাকরির মধ্যে কি লিখছে? চাকরিতে সই করছে কে দেখেন। আমাকে যে চাকরি দিচ্ছে সেই নিয়োগপত্রে কিন্তু প্রশান্ত ভূষণ বড়ুয়া কিন্তু সই করে নাই। সই করেছে আমাদের বৈশাখীর যে এইচআর এর ম্যানেজার আলাউদ্দিন, যারে আমি জেলে যাওয়ার আগে নিয়োগ দিয়া জেলে ঢুকছি। সেই আলাউদ্দিন এত লজ্জা পাইছে আমাকে নিয়োগ দিতে দেয়া, মানে ও কাছামাছি করতেছে, কারণ ও আমার নিয়োগ দিচ্ছে এটা তো কল্পনাই করতে পারতেছে না। আমাকে অপমান করার জন্য আলাউদ্দিন যে আমার নিয়োগ দিয়েছে, সেই নিয়োগটা কেমন? 300 টাকার স্ট্যাম্পে। সেখানে একটা চুক্তি হয়েছে আমার সাথে, তার মানে আমাকে নিয়োগও দেয়নি, চুক্তি। আমি দেশের বৈশাখীর ফাইন্যান্সিয়াল জিনিসটা দেখবো, অর্থাৎ এখানে যাতে বেশি করে বিজ্ঞাপন আসে, উন্নতি হয়, এইটা। আর আমাকে একটা শর্ত দিছে, আমাদের কোম্পানির 2001 সাল থেকে অডিট হবে। তা আমি জানতে চাইলাম 2001 সাল থেকে অডিট করার দরকার কি? আপনারা তো মহামান্য হাইকোর্টে দেখলাম 173/22 মধ্যে লেখা আছে 2011-12 সাল থেকে আপনি অডিট করবেন। এত আগে থেকে করবেন কেন? না, উনি এটা অডিট করবে 1 সাল থেকে দেখার জন্য আমরা কেউ দুর্নীতি করছি কিনা। বাবা, যে দুর্নীতির জন্য মানে দুদক আমাদের ঢুকাইছে, এখন উনি নতুন করে অডিট করবে। আমি আর কিচ্ছু বলি নাই। আমি বলছি, তারপর কি করবেন? অডিট করে যদি দেখি আপনারা ক্লিন ইমেজে, তারপরে আপনাদেরকে 6 মাস পরে আমি এমডি হিসাবে নিয়োগ দেবো। এই হচ্ছে প্রশান্ত বড়ুয়া আমাকে লাস্ট কনভারসেশন। এরপর আমার সাথে আমার কথা বলার ইন্টারেস্ট ছিল না। যে উনি আমাকে নিয়োগ দিবে 6 মাস পরে, আমাকে ক্লিন পাওয়ার পরে। 2001 সাল থেকে উনি অডিট করে যদি দেখে আমি ক্লিন, তাহলে আমাকে নিয়োগ দিবে। তো এই যে আপনারা প্রশ্ন করতেছেন যে এমডি স্যার কবে ব্যবসা শুরু করবেন, আপনারা কি বুঝতেছেন আমি কোথায় আছি? আমাকে উনি নিয়োগ দিবেন 6 মাস পরে, মানে জানুয়ারি মাসে। আচ্ছা, উনি আমাকে তো বৈশাখীতে নিয়োগ দিলেনই না, দেন আমাদের আলাউদ্দিন দিয়া, আমাদের এই চেয়ারের। এবার দেখা যাক উনি নিয়োগ দিলেন কারে? উনি দিলেন আশরাফুল আমিনদের। তারে কিন্তু উনি নিয়োগ দিলেন, তাই না? এখন আসেন, উনি যদি আশরাফুল আমিনকে নিয়োগ দিতে পারে, অত দূর থেকে বসে স্ক্যান করে সিগনেচার দিয়ে দিচ্ছে, আমারও পারে। কিন্তু তাইলে আমাকে অপমানটা কিভাবে করলো? আমি অপমানিত হয়েছি অবশ্যই। আমার ম্যানেজার লেভেলের একজন এমপ্লয়ি যখন আমাকে নিয়োগ দিচ্ছে, আপনারা যারা লিমিটেড ফার্মে কাজ করেন তারা বুঝবেন, একজন ম্যানেজার একজন ম্যানেজিং ডিরেক্টরকে নিয়োগ দিচ্ছে, এর চাইতে হাস্যকর পৃথিবীর ইতিহাসে নাই। কেমন? আচ্ছা, এখন আমাকে কি করে দিচ্ছে? আমাকে আবার রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, আমরা কোন কোন জায়গায় আমি এক্সারসাইজ করতে পারবো। আমি শুধু ফিনান্সিয়াল জিনিসটা দেখবো এইভাবে, তাও কি ফাইন্যান্স দিতে পারবো না। আমি শুধু কিভাবে ব্যবসা আনতে পারি, মানে আমি বদলা খাইতে কিভাবে ব্যবসা আনতে পারি, বিজ্ঞাপন আনতে পারি, এইগুলো দেখবো। আর এই জন্য আনফর্চুনেটলি আমি যখন বৈশাখীতে বসি, আমি বিজ্ঞাপন ছাড়া আর কোনো বিভাগ দেখার আমার কোনো অধিকার নাই। এটা হলো বৈশাখীর ক্ষেত্রে, আপনারা জেনে রাখেন। 20 জুলাই আমি নিয়োগ পাইছি। আমি এরপরে নিয়োগ পাওয়ার মতো 10 দিন পরেই আমি বিজ্ঞাপন ডিপার্টমেন্ট নিয়ে বসছিও। বসে বলছি, আমাকে একটু বলো তো তোমাদের বিজ্ঞাপন করতে গিয়ে কিভাবে আসে, তোমরা কিভাবে বিজ্ঞাপন তৈরি করে। আমি তখন তাদের সাথে কথাবার্তা বলে তারা মহা খুশি যে আমি বিজ্ঞাপন বিভাগের দায়িত্ব পাইছি এমডি হিসাবে। আমি সেভাবে কাজ করতেছি, বৈশাখীতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমাকে নাকি উনি এখন ডেস্টিনিতে এখন এমডি নিয়োগ এত তাড়াতাড়ি দিবেন না। আগে উনি অডিট করবেন, এসডিএম করবেন, তারপরে দেখবেন আমি ক্লিন কিনা, আমার চরিত্র ঠিক আছে কিনা, দেখার পরে 6 মাস পরে সিদ্ধান্ত নেবেন আমাকে এমডি হিসাবে নিয়োগ দেওয়া যায় কিনা। এবার আসেন, এই কথাগুলো কিন্তু 173/22 লেখা নাই। বারবার কিন্তু একই তোমার দেখানো হয়, 173/22। আমি দয়া করে, আমি ইয়ারে অনুরোধ করব, শামীম চৌধুরীর অনুরোধ করবো, আপনি দয়া করে 173-এর ইংরেজি কপিটা কালেকশন করবেন, করে আপনি পড়ে দেখেন সেখানে কি লেখা আছে। সেখানে বোর্ডকে ডাইরেকশন দিচ্ছে যে তারা চাইলে এমডি কে রাখতে পারে, আগের এমডি কে। তারা চাইলে, না চাইলে না, কিন্তু চাইলেও লেখে নাই, লেখছে শ্যাল। শ্যাল মানে মাস্ট। বলছে বোর্ডকে, তারা বলছে বোর্ড শ্যাল কি রিটেইন, মানে বাংলায় হলে দাঁড়ায় যেটা, যে বোর্ড অবশ্যই আগের এমডি কে রাখতে পারবে। বোর্ড অবশ্যই আগের এমডি কে রাখতে পারবে, অথবা সিও, অথবা তারা চাইলে নতুন একজন এমডি কে নিয়োগ দিতে পারবে। তার মানে কি, বোর্ড কিন্তু বলে দেয়নি যে আগের এমডি কে রাখা যাবে না। তাহলে আমার কাছে কি মিথ্যাচার করা হয়েছে? রতন বলতেছে আমার শেয়ার বাজেয়াপ্ত হয়ে গেছে, আমি থাকার তো অধিকার নেই। আশরাফ নিজে বলে বেড়াইতেছে ওনার তো থাকারই অধিকার নেই কোম্পানিতে। কেন? অপরাধটা কি?
আমি এত কষ্ট করে জেল খাটলাম, হোসেন সাহেব এত কষ্ট করে জেল খাটলো, আমাদেরকে এই অধিকার শেষ হয়ে গেছে, আমাদের কোম্পানি কোম্পানিয়ানের কোথাও নাই যে কারো কনভিকশন হলে তার শেয়ার চলে যায়। যদি এটাই হতো তাহলে আমাদের জেনারেল হারুন সাহেবের রশিদ খামার চলে যেত ওনার হাতের থেকে, আর হাজি সেলিমের মদিনা গ্রুপ চলে যেত, এইভাবে অনেক কোম্পানি দেখাইতে পারবো। ডক্টর ইকবাল আছে না, ডক্টর ইকবালও কিন্তু সাজা খাওয়া চলে যেত, প্রিমিয়ার ব্যাংকটা ওনার হাত থেকে চলে যেত, মোসাদ্দেক আলী খান ফাল্লুরের কোম্পানি চলে যেত, এরকম অনেকের আছে। ইভেন আপনার যখন সাজা হয়েছে গিয়াসুদ্দিন মামুন বা তারেক সাহেবের বা আমাদের বাবুল ভাই, এদের সবাই কিন্তু ডাইরেক্টরশিপ চলে যেত তাদের কোম্পানিতে, কেউ যায়নি তো, কিভাবে গেল? ইভেন যে মারা গেছে যে আমাদের জামাতের যে ভদ্রলোক যারা মেরে ফেলেছে, ওনার তো ডাইরেক্টরশিপ যায়নি, তাহলে ওনার বাচ্চারাটার মালিক হলো কিভাবে? মীর কাসেম। এই যে একটা গল্প চড়াই দিছে, এটা কোথাও লেখা নাই যে কারো কনভিকশন হলে তার কোম্পানি মালিকানা চলে যায়। যায়, এবার বলি আমি কারটা যায়। যদি কোম্পানি পাবলিক লিস্টেড কোম্পানি হয়, পিএলসি, পিএলসি কোম্পানিতে কিন্তু একজন কনভিক্টেড লোক ডাইরেক্টর হতে পারে না। এখন আসেন সেই পিএলসিটা কি? পিএলসি হচ্ছে যেখানে পাবলিক লিস্টেড কোম্পানি। আমাদের এটা তো পাবলিক লিস্টেড কোম্পানি না, তাহলে আমাকে আর হোসেন সাহেবকে কেন উদ্দেশ্যমূলক ভাবে বাদ দেওয়া হলো? এবার আসেন, আমি তাদের সাথে বসলাম, বসার পরে দেখা গেল বর্তমান বোর্ডের, খেয়াল করেন কিন্তু আপনারা, বর্তমান বোর্ডে কিন্তু লোক মোট 16 জন। আপনারা দয়া করে সবাই নোট নেবেন, কিন্তু আজকের আমার এই বক্তব্যগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। বর্তমান বোর্ডে 16 জন আছে, 173/22 16 জন, তার মধ্যে একজন লন্ডন থাকে, আর 15 জন বাংলাদেশে থাকে। সেই 15 জনের মধ্যে 2 জন আছে বহিরাগত ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, জনাব মুশফিক আনাম এবং জনাব ইকবাল জামান। তাহলে 15 থেকে 2 বাদ দিলে আর কত থাকে? 13। তার মানে ওই দুজনের সাথে আমি আলাদা করে কিন্তু বসছি আগে। আমি দুজনের সাথে কয়েক দফা বসছি এবার আমার কি বলছে জানেন? দুজনে বলছে, আমিন ভাই, এই ব্যবসা আপনি ছাড়া চলবে না, আমরা চাই আপনি আসেন। ইকবাল ভাই একদিন আমাকে খুব রিকোয়েস্ট করছে যে আপনি আসেন, কেমনে আসবেন সেই রাস্তা বাহির করেন। মুশফিকও বলছে আপনি আসেন, কিভাবে আসবেন রাস্তা বাহির করেন। আমি তো মহা খুশি, এই দুজনের পক্ষ থেকে ইয়া নাই, কোনো বাধা নাই। আচ্ছা, তাহলে 2 জন গেল, 15 থেকে 2 জন গেল, আর হলো কয়জন? 13 জন। এই 13 জনের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, 9 জনই চাচ্ছে আমি আসি। তাহলে 13 মধ্যে 9 জন মানে কি? ফুল মেজরিটি। কিন্তু এই 9 জন আমাকে আসতে দিতে চায়, এই জন্য আমার সাথে দেখা করেছে, তারা পয়সা দিতে আসছে। সবাই আসে নাই, কয়েকজন আসছে। আইসা আমাকে অফার দিল যে স্যার আমরা তো 9 জন রাজি আছি, আপনাকে আসতে দিতে চাই, তো কেমনে কেমনে আসবেন বলেন, আমরা একটা বোর্ড রেজুলেশন করি, আপনি এবং হোসেন স্যার আসেন আমাদের এখানে, আমরা চাই যে আপনারা আমাদের এখানে দায়িত্ব নেন, ব্যবসা শুরু করেন। মানুষ মাঠঘাটে খুব চিল্লাচিল্লি করতেছে। তা আমি বললাম তাহলে কিভাবে কি করা যায় বলেন। বলছে যে আপনাদের সাথে কথা বলে, আমি বলছি আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি কি এখানে আসার জন্য? ডায়মন্ড রতন বলছে যে সেও আসবে, এই আপনি অপেক্ষা করেন, আর 1 ঘন্টার মধ্যে রতনা এসে হাজির হবে। তো আমি তো মহা খুশি, আসুক সবাই মিলে কথা বলি। কথা বলে দেখি যে আমার ফাইন। তো আমি বললাম বুঝি রতন আর আসে না। শেষে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, রতন কি এখানে আসবে বলছে, কথা তো ফোনে পাচ্ছি না। তো ঠিক আছে, পাচ্ছেন না, তাহলে আপনারা কথা শুরু করেন, কি চাচ্ছেন বলেন। বলে যে আমরা চাচ্ছি আপনারা, আপনি এবং হোসেন স্যার এখানে বোর্ডে আমাদের সাথে আসেন, আমরা সবাই রাজি। আপনার এখানে কিন্তু কেউ এটার বিরুদ্ধে, প্র্যাকটিক্যালি কিন্তু কেউ এটার বিরুদ্ধে না, সেটার প্রমাণ কি? আমি একদিন শেয়ার হোল্ডারদেরকে দাওয়াত দিচ্ছি, সেখানে দেখলাম প্রফেসর মঈন, তারপরে রতন, ইবেন কামরুল হাসান, সবাই বলতেছে হ্যাঁ আপনারা আসেন, আমাদের কি। মানে তারা স্বেচ্ছায় 13 জন স্বীকার করছে যে আমরা আসলে তাদের আপত্তি নেই। ওকে ফাইন। তখন বলছি তাহলে কি করা, কিন্তু তারা এখন আমাদেরকে আসার পক্ষে কাগজে সই করবে না। 3 জন, 3 জন, হ্যাঁ 3 জন না 4 জন, এই 4 জন সই করবে না। এই 4 জনকে, একজন হলো কামরুল হাসান, একজন হলো রতন, একজন হলো ইকবাল কাদরি, একজন হলো প্রফেসর মঈন। প্রফেসর মঈনের কথা হচ্ছে বস আপনারা আসেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কাগজে সই করবো না। কি আশ্চর্য, তো কাগজে সই না করলে কেমন হবে? ফাইনালি 9 জন সই করলো কাগজে, বুঝছেন, 9 জন সই করলো যে ওনারা আসুক, আর 4 জন করলো না। তখন আমি পরিষ্কার হয়ে গেলাম এই 4 জন কোনোদিন আমাদেরকে আসতে দেবে না, তাহলে 9 জনের উপরে ভরসা। তো যেহেতু 9 জন পাইছি, আর বাকি 2 জন হলো মুশফিক আনাম আর ইকবাল জামান, এ হলো 11 জন। তো আমি কইলাম তো আপনারা তো এখন 11 জন হচ্ছেন, তাহলে ইয়ে করেন, আমাদেরকে এখানে কোঅপ করেন। এখন দেখা গেছে টেকনিক্যাল কারণে সমস্ত ক্ষমতা কিন্তু চেয়ারম্যানের হাতে, মানে প্রশান্ত বাবুর হাতে। এই 11 জন চাইলেও কিন্তু আমাদেরকে ঢুকাইতে পারবে না, কোনো ক্ষমতা এদের নাই। আমি জিজ্ঞাসা করলাম এটা কিভাবে সম্ভব হলো? বলে উনি তো কারো কথা শুনে না, উনি যখন বোর্ড মিটিং করে, উনি যখন মন চায় তখন বোর্ড মিটিং করে। বোর্ড মিটিং করে উনি একা একা সিদ্ধান্ত নেয়, কোনো ডাইরেক্টরদের কোনো মতামত উনি শুনে না।
উনি যারে মন চায় উনি সিইও বানায়, যারে মন চায় তার সিগনেচার কেড়ে নেয়। মানে ওদের ব্যাংক সিকিউরিটিটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে ওই দুইজনের, ইকবাল জামালের আর ইয়ের মুশফিক আলমের কিছু জায়গায় এদের। আমি তখন বুঝলাম এটা তো সর্বনাশ। তাহলে তো এখানে ডাবল রোল প্লে করতেছে প্রশান্ত বাবু। মুখে বলতেছে হ্যাঁ আমিন ভাই আপনি আসুন চাই, কিন্তু ভিতর দিয়ে তো উনি চাচ্ছে না। আমি এখন এই পর্যায়ে এসে দাঁড়াইছি, আমি হোসেন সাহেব আপনাদের কাছে আমি নালিশ দিলাম, এই 9 জন লোক প্লাস ওই 2 জন মিলে 11 জন লোক চাচ্ছে আমরা আসি। তারা সই করছে, কিন্তু আমার কাছে কাগজ আছে, তারা এই 11 জন সই করেছে যে হ্যাঁ আমরা আসে। বাকি 4 জন চাচ্ছে না। কে কে চাচ্ছে না? রতন, প্রফেসর মঈন, ইকবাল কাদেরি, আর হলো আরেকজন হলো কে জানি, কামরুল হাসান। এবার আসেন কি হয়েছে, এই 9 জন কেন আমাকে আনতে, তারা মাইর খেয়েছিল। মাইর খাওয়া মানে কি, তাদেরকে অ্যাসাল্ট করছে। কিন্তু একদিন তাদেরকে স্মারকলিপি দিবকে আলিস সেন্টারের 6 তলায় নিয়ে গেছে ডাক দিয়ে, সেখানে ডাকছে স্মারকলিপি দিবে। তো স্মারকলিপি দিচ্ছে, যথারীতি দেওয়ার পরে ইব্রাহিম খলিল লিটন করছে আমার একটু কথা আছে, আমি দ্বারা একটু কথা বলবো। সে কথা বলার সাথে সাথে ওয়াসিম ভুঁইয়াকে থাপ্পড় দিয়া গালি দিয়া দাঁড়াই গেছে টেবিলের উপরে। আর কে নাকি বললো, কার কথা বললো, সে চেয়ার উড়ে মারছে ইয়ের দিকে, কৃষ্ণ জাকিরের দিকে। যদি সিরাজুল মনির সেদিন যদি চেয়ারটা দাঁড়ায় ঠাঁ ঠাকাইতো, সেদিন কিন্তু শাহজাদা মাহমুদ বোধহয় নাকি কৃষ্ণ জাকির কোন একজনের মাথায় মারছে, মাথাটা ফাইটে যেত। তাহলে দেখেন আমরা কোথায় চলে গেছি। আমাদের একজন তথাকথিত পিএইচডি ফোরামের নেতারা এখন আমাদের 172/22 ডাইরেক্টরদেরকে পিটাইতেছে কেন? এবার শুনেন কি করে পিটাইতেছে, এটা জানতো, এটা বলার জন্য আজকে এতগুলা কথা বলা। পিটাইতেছে এই কথা কে? তোরা রফিকুল আমিনটা আনতে গেছিস কেন? তোদের কোন বাপেরে আনতে গেছিস? এই কথা কয়ে ওদেরকে ধলাই দিচ্ছে যে তারা কেন 9 জন আমার সাথে বসছে। এইটা হচ্ছে বক্তব্য আজকে এখানে। সেই ডাইরেক্টরদের মধ্যে আছে কয়েকজন, আমি তাদেরকে বলবো দয়া করে হাত তোলেন। একজন অলরেডি হাত তুলছে মনে হয়, শামনুর শামীম বোধ হয়, আমি ওনাকে ইয়েও করে দিছি, কোহোস্ট করে দিছি। আমি শামনুর শামীমকে বলবো আপনিও বলবেন, এবং যদি আর অন্যরা কেউ থাকেন সেদিনকার বোর্ডে যারা উপস্থিত ছিলেন দয়া করে হাত তুলে আসবেন, তাদের থেকে শুনবেন। তাদেরকে গালি দিচ্ছে তোরা রফিকুল আমিনকে আনতে চাস কেন? রতন পিছে রফিকুল আমিন কে? সেই কোম্পানির কে? খেয়াল করেন, রতন কিন্তু বলছে রফিকুল আমিন এই কোম্পানির কে। আপনারা এগুলো বিচার করতে হবে। আপনারা এগুলো বিচার না করতে পারলে আমাকে আর তোষামত করেন না যে আপনি আসেন, কারণ আপনাদের বিচার করার ক্ষমতা আল্লাহ দিচ্ছে, আমি আপনাদেরকে অনুমতি দিলাম। রতন আমাকে এটা জিজ্ঞেস করার কে যে আমি কে? রতনের আগে আমি ফাউন্ডার ডাইরেক্টর, রতনকে আমরা শেয়ার হোল্ডার করেছি বহু পরে 1 লাখ টাকা দিয়ে। তাহলে সে কোন সাহসে আমার বলে আমার নাকি কনভিকশন হওয়া যাওয়াতে আমার একদম সব ফরফিট হয়ে গেছে। কপাল ভালো বলে নাই যে বউ ছুটে গেছে, বাচ্চাও ছুটে গেছে, এগুলো বলে নাই। এটা আমার আল্লাহ বাঁচাইছে। এখন আপনারা বলতেছেন আমরা কেমনে আসবো? এই 9 জন কিন্তু আমাকে আসতে দিতে চায়। 9 জনের সাথে ওই 2 জন ইন্ডিপেন্ডেন্ট, তারাও কিন্তু রাজি আছে আমি আসি। এখন এই 11 জন রাজি আছে কিনা চলেন আগামী ডেটে, এই 11 জনকে আমি অনলাইনে আনবো এবং আইনে দেখবেন সবাইকে আপনাদের সামনে বক্তব্য দেওয়া হবে। এরা বলবে যে হ্যাঁ আমিন হোসেন আসলে কিনা আমরা চাই, বলবো। কিন্তু সমস্যা হচ্ছে বাকি 4 জন এটা হইতে দিচ্ছে না। কেন দিচ্ছে না এটার খবর আপনারা নেন।